বন্ধুরা, এই ভারতবর্ষে রেল সার্ভিস এতটাই জনপ্রিয় যে স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের প্রত্যেকটি গ্রাম গঞ্জ শহর এবং শহরতলিকে সংযুক্ত করেছে। আমার লাস্ট ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ কমেন্ট আমার মনকে আপ্লুত করেছে। এক ব্যক্তি কমেন্ট করেছে, রেলের প্রতি বাঙালির আবেগ কবে শেষ হবে? তো বন্ধুরা, রেলের প্রতি শুধু বাঙালি নয়, বাঙালি, গুজরাটি, মারাঠি, বিহারি সবারই আবেগ রয়েছে। কারণ এই রেল অনেক কম টাকায় মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেয়। আর এই রেলের অনেক নতুন নতুন তথ্য এবং অজানা ইতিহাস আমি আমার ভিডিওতে তুলে ধরি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি এমন একটি টপিক যেটা শুনলে সত্যি আপনার ভালো লাগবে। বন্ধুরা, ট্রায়াঙ্গেলের নাম শুনলেই আমাদের মনে পড়ে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা। আর এই বারমুডা ট্রায়াঙ্গেলের কথা তো আপনারা সকলেই শুনেছেন। কিন্তু আজকে আমরা বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব বালি ট্রায়াঙ্গেল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বালি ট্রায়াঙ্গেল কথাটি হয়তো আগে আপনারা কোনোদিনও শোনেননি, কিন্তু এই বালি ট্রায়াঙ্গেল পুরো রেলের এমন একটি রেলপথ যেটা মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর একটি ট্রায়াঙ্গেল দিয়ে পুরো হুগলি ডিস্ট্রিক্টকে যুক্ত করা হয়েছে এই পূর্ব রেলের পক্ষ থেকে, যার কিন্তু কোনো প্রশাসনিক নাম নেই, কিন্তু এটাকে বালি ট্রায়াঙ্গেল বলা যেতেই পারে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপি একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, যে বালি ট্রায়াঙ্গেলের কথা আমি বলছি, সেই বালি ট্রায়াঙ্গেলে আজকে আমরা জার্নি করব এবং যার জার্নি শুরু হবে বালি থেকে এবং একটি ট্রায়াঙ্গুলারের মতন অর্থাৎ ত্রিভুজাকৃতি জার্নি শেষ করে আমরা আবার পৌঁছাবো বালি স্টেশনে। এর টোটাল ডিস্টেন্স কভার হবে প্রায় 52 কিলোমিটার রাস্তা। আর এই যে ট্রায়াঙ্গেলটা আমরা যাত্রা করব, এটি পুরো হুগলি ডিস্ট্রিক্টকে অনেকটাই কভার করবে। বন্ধুরা, এখন যে দৃশ্যটি দেখছেন এটি বালি ব্রিজের ওপর থেকে তোলা একটি দৃশ্য। এই যে ট্রেনটি যাচ্ছে, এই ট্রেনটি এখন মেন লাইন হয়ে পৌঁছাবে ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল থেকে এটি বর্ধমানের দিকে যাত্রা করবে। মাঝখানে পড়বে শেওড়াফুলি, শ্রীরামপুর, চন্দননগর, চুঁচুড়া, এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আর এখন যে মালগাড়িটা দেখছেন, এই মালগাড়িটা কড রুটে চলেছে ডানকুনির দিকে। তো এটাই হলো এমন একটি জায়গা যেখান থেকে কড ও মেন হাওড়া থেকে আলাদা হয়েছে। এখান থেকে প্রায় মেন লাইনে আপনাকে কভার করতে হবে 95 কিলোমিটার রাস্তা বর্ধমান পৌঁছানোর জন্য, আর কড লাইনে প্রায় 86 কিলোমিটার রাস্তা। মাঝখানে কোনো যোগসূত্র নেই যেটি কড এবং মেন লাইনকে একত্র করবে, কিন্তু মাঝখান দিয়ে এমন একটি রুট রয়েছে যে রুটের মাধ্যমে কড এবং মেন লাইন এক হয়ে যায়। তো চলুন বালি স্টেশন থেকেই আজকে আমরা আমাদের যাত্রা শুরু করি। আমাদের আজকের ট্রেন জার্নির জন্য আমরা বেছে নিয়েছি 36817 হাওড়া বর্ধমান কড লোকালকে। আর আমাদের জার্নি শুরু হচ্ছে বালি স্টেশন থেকে। আপনারা সকলেই জানেন এই বালি একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই বালিতে কম বেশি 4টেরও বেশি স্টেশন আছে, যেমন বেলানগর রয়েছে, বালি হল্ট রয়েছে, বালি ঘাট রয়েছে, বালি স্টেশন রয়েছে। এই বালি কিন্তু কমিউনিকেশনের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা। তো এই বালি থেকেই আমরা কড বর্ধমান লোকাল ধরে যাত্রা শুরু করলাম কামারকুণ্ডু পর্যন্ত। আর এর বালির যে পরবর্তী স্টেশনটা আছে তার নাম বেলানগর। বালি থেকে বেলানগর দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আমরা আগেই বলেছি এই কড ও মেন লাইনের মধ্যে ডিরেক্টলি কিন্তু কোনো যোগাযোগ নেই, কিন্তু একটি রুট রয়েছে যে রুটের থ্রুতে আপনি কিন্তু কড লাইন থেকে আবার মেন লাইনে আসতে পারবেন। তো সেখানেই আমরা যাব। সেখানে যাওয়ার জন্য আমাদের প্রথমে পৌঁছতে হবে কামারকুণ্ডু স্টেশনে। আর বালি থেকে কামারকুণ্ডু স্টেশনের দূরত্ব 24 কিলোমিটার। আর মাঝখানে রয়েছে প্রায় 9টি স্টেশন। আর এই কড লাইনে যখন আপনি রেল যাত্রা করবেন, এর অনুভূতিটাই আলাদা। বেশিরভাগ স্টেশনই বেশ খালি খালি থাকবে, আর মাঝে মাঝে পাশ দিয়ে বিভিন্ন দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন পাস হবে, থাকবে অনেক মালগাড়ি, যেটা আপনাকে সত্যি আনন্দ দেবে। দেখুন একটি হাওড়া লোকাল ঢুকছে। পরবর্তী স্টেশনের নাম বেলানগর। এই বেলানগর একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এটি বাংলার একমাত্র স্টেশন যেটি প্রথম মহিলার নামে নামাঙ্কিত করা হয়। বিখ্যাত ভারতীয় সুভাষচন্দ্র বসুর একজন নিকটাত্মীয় ছিল বেলা বোস। সেই বেলা বোসের নাম অনুসারেই এই স্টেশনটির নাম হয় বেলানগর। তো আমরা এখন সেই বেলানগর স্টেশনেই পৌঁছাচ্ছি। দেখুন অ্যাজ এক্সপেক্টেড খুব খালি স্টেশন, লোকজন খুব একটা নেই। দেখুন ওপাশে কিন্তু ডাউন লাইন। তো ডাউন লাইনে মোটামুটি মেন লাইনে অনেকই ভিড় থাকে এই সকালের দিকে, কিন্তু এই স্টেশনগুলো দেখুন তেমন ভিড় নেই। তো স্টেশনটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এসে পৌঁছে গেছি সেই বেলানগর স্টেশনে। আপ হোক কিংবা ডাউন, দুদিকেই দেখুন স্টেশন খালি। দু একটার বেশি লোক কিন্তু এই বেলানগর স্টেশন থেকে এই আপ ট্রেনও ওঠেনি। আবার ডাউন লাইন তো আমি আপনাদের দেখালাম, সেখানে প্রায় পুরোপুরি খালি। আর স্টেশনের চারিপাশে শুধু ফাঁকা জমি, আর কিছু নেই।
আর এই কর্ড লাইনের বেশিরভাগ স্টেশন ঠিক এরকমই, বেশ কিছু স্টেশন আছে যেগুলোতে ভিড় হয়, কিন্তু বাকি সব স্টেশনই প্রায় এরকম ফাঁকা ফাঁকাই, আর দেখতে দারুণ সুন্দর। বেলানগরের পরবর্তী স্টেশনের নাম ডানকুনি জংশন স্টেশন। এখান থেকেই চলে গেছে পুরনো দিল্লি রোড, নতুন দিল্লি রোড, বোম্বে রোড, সমস্ত সড়কপথেরও মিলন ক্ষেত্র হলো এই ডানকুনি। এই ডানকুনি থেকে মেন রুটে যেমন আপনি বর্ধমানে পৌঁছতে পারবেন, আবার শিয়ালদাতেও পৌঁছতে পারবেন, আবার ভট্টনগর হয়ে আপনি খড়গপুরের দিকে চলে যেতে পারবেন। অদ্ভুত সব রুট রয়েছে এই ডানকুনি। উত্তরবঙ্গ থেকে প্রচুর ট্রেন এই ডানকুনি ভায়া হয়ে, খড়গপুর ভায়া হয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে পৌঁছে যায়। বিলানগর স্টেশন থেকে ডানকুনির ডিস্টেন্স 4 কিলোমিটার, আর বালি থেকে ডানকুনির ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার। ডানকুনিতে আসলে একটা ভালো জিনিস আপনি দেখতে পারবেন, প্রচুর রেলের ইঞ্জিন, তারপরে প্রচুর মালগাড়ি কিন্তু আপনি দেখতে পারবেন, যেটা অন্যান্য জায়গায় গেলে দেখতে পাওয়া যায় না। স্টেশনে ঢোকার আগেই দেখবেন একের পর এক মালগাড়ি সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, যেগুলো হয় হাওড়ায়, নয়তো শিয়ালদার দিকে রওনা দেবে, বা দূরে কোথাও যাত্রা শুরু করে। দেখুন কত মালগাড়ি, একের পর এক মালগাড়ি কিন্তু কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে তার যাত্রার অপেক্ষায়। পৌঁছে গেছি কর্ড লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন, ডানকুনি জংশন রেলওয়ে স্টেশনে। স্টেশনের মধ্যেই সুন্দর সুন্দর বগনভেলিয়া লাগানো রয়েছে, যেটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এই স্টেশন জুড়ে পুরোটা কিন্তু শেড নেই, দেখুন স্টেশনের মাঝে মাঝেই ব্যারিকেড দিয়ে গাছ লাগানো রয়েছে। এই কর্ড লাইনের প্রত্যেকটি স্টেশনেই এই দৃশ্য আপনি কম বেশি দেখতে পাবেন, যে গাছগুলো এখানে কিন্তু কাটা হয়নি। আমাদের মেন লাইনে যেমন উপর থেকে পুরো শেড দিয়ে দেওয়া হয়, কিন্তু এই কর্ড লাইনে এই ইউনিক জিনিসটা আপনারা ভালো করে দেখতে পাবেন, যে প্রত্যেকটি স্টেশন একটু ইউনিক, আর এভাবে এই গাছগুলোকে লাগানো রয়েছে। বসার জন্য শেড রয়েছে, কিন্তু সেটাও কিন্তু গাছ না কেটেই। এই জিনিসটা আমার এই কর্ড লাইনে যখন আমি জার্নি করি আমার দারুণ সুন্দর লাগে। বর্তমানে কিন্তু এই ডানকুনিকে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব বানানোর চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গের যে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো আছে সেগুলো ডানকুনির আশেপাশেই কিন্তু বিশালভাবে গড়ে উঠছে। যারা এই অঞ্চলে এসে থাকবেন তারা অবশ্যই জেনে থাকবেন যে ডানকুনি কিন্তু বর্তমানে শিল্পর দিক থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে। তো এই ট্রেন এখন ডানকুনি ছেড়ে যাবে, এবং আমরা রওনা দেবো আমাদের পরবর্তী স্টেশনের দিকে। ডানকুনির পরবর্তী স্টেশন হলো গোবরা। ডানকুনি থেকে গোবরার ডিস্টেন্স 2 কিলোমিটারের মতন। বন্ধুরা, 1885 সালে ব্যান্ডেল বর্ধমান যে মেন লাইনটি আছে সেটি তৈরি হয়েছিল, এবং তারপর হাওড়া থেকে বর্ধমান ট্রেন চলতো, এবং সেই ট্র্যাকে প্রচুর লোড হয়ে গেছিলো, যেমন মালগাড়ি, এক্সপ্রেস ট্রেন এবং অন্যান্য ট্রেনের যাতায়াতের জন্য সেই একটা রুটই ইউজ করা হতো। এরপর অনেক পরে প্রায় 1917 সালে হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত 95 কিলোমিটার এই কর্ড লাইনটিকে নির্মাণ করা হয় মেন লাইনের ওপর চাপ কমাতে। এবং তারপরে 1932 সালে যখন বিবেকানন্দ সেতু নির্মাণ করা হয়, তখন ডানকুনি থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন লাইনটি নির্মাণ করা হয়। এই রুট থেকে বর্তমানে দিনে 60 থেকে 70টি এক্সপ্রেস যাতায়াত করে, তার মধ্যে যেমন বন্দে ভারত রয়েছে, তাছাড়া রাজধানী এক্সপ্রেস রয়েছে, একাধিক ট্রেন রয়েছে। তো আমরা পথে যেতে যেতে বেশ কিছু ট্রেন হয়তো দেখতে পারি, যেগুলো আমাদের হয়তো ক্রস করবে বা উল্টো সাইড দিয়ে ক্রস করবে। তো চলুন জার্নিটা আরও এগিয়ে নেওয়া যাক। তো গোবরা স্টেশন ছেড়ে আমাদের ট্রেন চলেছে পরবর্তী স্টেশন জনাই রোড। গোবরা থেকে ডিস্টেন্স 3 কিলোমিটার। দেখুন আরেকটি মালগাড়িও দাঁড়িয়ে রয়েছে সিগন্যালের অপেক্ষায়। তো এই রুটে আসলে অনেক মালগাড়ি তো আপনারা অবশ্যই দেখতে পাবেন, কারণ মেনলি এই রুটটাকে তৈরি করা হয়েছিল মালগাড়ি আর এক্সপ্রেস ট্রেনের জন্য। তবে বর্তমানে প্রচুর লোকাল ট্রেন রয়েছে। আসছে জনাই রোড রেলওয়ে স্টেশন। বন্ধুরা, হুগলির চণ্ডীতলা ব্লকের অন্তর্গত এই জনাই কিন্তু একটি প্রাচীন জনপদ। আপনারা যে মনোহরা মিষ্টি খেয়েছেন কখনো, সেই মনোহরা মিষ্টির উৎপত্তি কিন্তু এই জনাই থেকেই হয়েছিল। আবার একটি হাওড়া লোকাল ঢুকছে, আর আমাদের ট্রেন জনাই স্টেশনের দিকে প্রবেশ করছে। জনাইয়ের ডাউন দিকেও যেমন ভিড় দেখলেন, আপের দিকেও অনেক লোকজনই আছে। তো দেখুন স্টেশনটা কত সুন্দর। আমি বারবার কিন্তু বলেছি, এই কর্ড লাইনে যখনই আপনি জার্নি করবেন, এরকম ধরনের সুন্দর সুন্দর স্টেশন আপনার অনেকবারই চোখে পড়বে। জনাই স্টেশন ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী গন্তব্য বেগমপুর। জনাই ও বেগমপুরের মধ্যবর্তী দূরত্ব 2 কিলোমিটার, আর বালি থেকে বেগমপুরের দূরত্ব 13 কিলোমিটার। জনাইয়ে আসলে দুর্গাপুজোর কথা হবে না, এটা তো হতে পারে না। আর জনাইয়ের বিখ্যাত জমিদার ছিলেন কালীপ্রসাদ মুখোপাধ্যায়। তার জন্ম ছিল বেনারসে। তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাগলপুরের দেওয়ান ছিলেন, এবং তিনি এখানে একটি রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। এই রাজবাড়িটি প্রায় 450 বছরেরও বেশি পুরনো, আর এখানে শ্মশানের ঠিক পাশেই এই রাজবাড়িটা অবস্থিত। আর এখানে যে দুর্গাপুজো হয় সেটি প্রায় 250 বছরেরও বেশি পুরনো। আর এই জনাইয়ের রাজবাড়ির এই দুর্গাপুজো কিন্তু খুবই বিখ্যাত। তাছাড়া এখানে রয়েছে একাধিক শিব মন্দির। খুবই সুন্দর এই রাজবাড়ি,
আর এখানে কথিত আছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর সকলে এসেছিলেন। অনেক বাংলা সিনেমার শুটিংও কিন্তু এই রাজবাড়িতে হয়েছে। তো গল্প করতে করতে আমরা চলে আসলাম পরবর্তী স্টেশন বেগমপুরে। দেখুন খুবই ছিমছাম একটি স্টেশন বেগমপুর, এখানেও খুব একটা ভিড় নেই। আর বেগমপুরে পুরো স্টেশনটা জুড়ে কিন্তু শেড রয়েছে, এটা একটি ডিফারেন্ট অন্যান্য স্টেশনগুলির থেকে। দেখুন এখানেও ভালোই ভিড় রয়েছে, লোকজন অনেক রয়েছে। আর এটি একটি মুসলিম অধ্যুষিত এলাকা, নাম শুনে হয়তো বুঝতে পেরেছেন জায়গাটির নাম বেগমপুর। এই বেগমপুরের একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো বেগমপুরি শাড়ি। এই বেগমপুরি শাড়ির নামডাক রয়েছে প্রচুর। আর হুগলির একটি গুরুত্বপূর্ণ শহর হলো এই বেগমপুর। তো আজকে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম হাওড়া জেলা থেকে, হাওড়া জেলার বালি স্টেশন থেকে। তারপর ডানকুনি থেকে কিন্তু হুগলি জেলা স্টার্ট হয়ে গেল। বন্ধুরা, আমরা সকলেই জানি যে কড এবং মেন লাইনের মধ্যে সংযোগকারী কোনো রেল লাইন নেই, অর্থাৎ আপনি ডিরেক্টলি কড থেকে মেনে কখনোই আসতে পারবেন না। যেহেতু হুগলির সীমান্তের এই বিস্তীর্ণ এলাকার জন্য এই রুটটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কড বর্ধমান রুট। যদিও সেটা বর্ধমানে যায়, কিন্তু হুগলির বিস্তীর্ণ এলাকায় মানুষকে রেলওয়ে সার্ভিস প্রদান করে থাকে। রুটের একটাই সমস্যা, এখানকার ট্রেন কিন্তু প্রচুর লেট। আর এখানকার ট্রেনগুলিকে দাঁড় করিয়ে পাশ দিয়ে এক্সপ্রেস ট্রেন পার করে দেওয়া হয়। আর আমাদের ট্রেন এখন চলেছে বেগমপুর থেকে বারুইপাড়ার দিকে। বেগমপুর স্টেশন থেকে বারুইপাড়া স্টেশনের ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটার। আর বারুইপাড়া একটি বিখ্যাত জিনিস রয়েছে, ব্রহ্মদত্ত ধাম। এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তম মন্দির হচ্ছে সেই ব্রহ্মদত্ত ধাম। প্রত্যেক দিন অনেক পর্যটক আসেন এই মন্দির দেখতে। আপনারা যদি কখনও বারুইপাড়া এসে থাকেন তাহলে অবশ্যই এই মন্দিরটি একবার হলেও ঘুরে যাবেন। দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি বারুইপাড়া স্টেশনে। লোকালগুলি ভালোই লেট থাকে। যখন এই ট্রেনটি বালিতে এসেছিল তখন প্রায় 7:42 হয়ে গেছিলো, ট্রেনের টাইম ছিল 7:30। আর এখন আমরা যখন বারুইপাড়া ঢুকছি টাইম প্রায় 8:16 হয়ে গেছে, মানে বেশ লেট কিন্তু ট্রেন। আর এই বারুইপাড়া স্টেশনে মোটামুটি লোকজন রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমাদের ট্রেন বারুইপাড়া স্টেশন ছেড়ে দিয়েছে এবং আমরা চললাম পরবর্তী স্টেশন মির্জাপুর বাকিপুরের দিকে। হ্যাঁ, স্টেশনের নামটা বড় অদ্ভুত, মির্জাপুর বাকিপুর। বারুইপাড়া থেকে মির্জাপুর বাকিপুরের ডিস্টেন্স মেরে কেটে 2 কিলোমিটার মতন হবে। বারুইপুর স্টেশন ছাড়ার পরেই দেখুন উল্টো সাইডের লাইনের সিগন্যালও কিন্তু গ্রিন আছে। এই সময় একটি বন্দে ভারত এক্সপ্রেস আছে, সেটি হচ্ছে জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া থেকে 7:50 নাগাদ ছাড়ে। দেখুন সেই ট্রেনটি কিন্তু পাস হবে আমাদের পাশ দিয়ে। যেহেতু স্টেশনে ঢুকছিল তাই আমাদের ট্রেনটি একটু স্লো ছিল। 5 মিনিট আগে পরে হলেই কিন্তু একটা দারুণ রেস দেখা যেত, বন্দে ভারত ভার্সেস লোকাল ট্রেন, কিন্তু আমরা মিস করে গেলাম। যাই হোক, বন্দে ভারত চলে যাওয়ার পর আমাদের ট্রেন ঢুকে গেল মির্জাপুর বাকিপুর স্টেশনে। এবার আপনাদের মনে হতেই পারে যে এই স্টেশনটার অদ্ভুত নাম কেন, মির্জাপুর বাকিপুর। তো এখানে দুটি গ্রাম রয়েছে, একটি গ্রামের নাম মির্জাপুর এবং অপর গ্রামটির নাম হচ্ছে বাকিপুর। সেই দুটি গ্রামের নামকরণেই কিন্তু স্টেশনটার নামকরণ করা হয়েছে মির্জাপুর বাকিপুর। মির্জাপুর বাকিপুরের পরবর্তী যে স্টেশন আছে তার নাম বলরামবাটি। এখান থেকে দূরত্ব পুরোপুরি 2 কিলোমিটার। এখানে স্টেশনগুলো কিন্তু খুব পাশে পাশে, 2-3 কিলোমিটার ডিস্টেন্স, লং ডিস্টেন্স স্টেশন খুবই কম রয়েছে। আর মির্জাপুর বাকিপুর স্টেশনের শেষ প্রান্তটা একদম ফাঁকা, আর দূর দূর পর্যন্ত বাড়িঘর প্রায় নেই বললেই চলে। চলে আসলাম পরবর্তী স্টেশন বলরামবাটি। তো এটি কিন্তু খুবই একটি সুন্দর জায়গা। এই বলরামবাটি সম্পর্কে তেমন কোনো তথ্য আমার কাছে নেই। আপনারা যদি কেউ বলরামবাটি সম্পর্কে বা বলরামবাটি ইতিহাস সম্পর্কে কোনো কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে হয়তো শ্রোতারা জানতে পারবে এই বলরামবাটি সম্পর্কে। আমার কাছে তেমন কোনো বিশেষ তথ্য এখানে নেই। যেটুক ইনফরমেশন আছে, লোকাল কোনো জমিদারের নাম অনুসারে এই বলরামবাটি জায়গাটির নামকরণ করা হয়েছে। আবার অনেকে বলে থাকেন কি শ্রীকৃষ্ণের ছোটো ভাই বলরামের নাম অনুসারেও এই বলরামবাটি জায়গাটির নামকরণ করা হয়েছে। তো এই বলরামবাটির পরবর্তী যে স্টেশন আছে তার নাম কামারকুণ্ডু। বলরামবাটি থেকে কামারকুণ্ডুর ডিস্টেন্স প্রায় 2 কিলোমিটার মতন। আর বালি থেকে ডিস্টেন্স 24 কিলোমিটার মতন হবে। আর হাওড়া থেকে প্রায় 31 কিলোমিটার। বালি থেকে টোটাল আমাদের আজকে এই বলরামবাটি পর্যন্ত টাইম লেগেছে প্রায় 40 মিনিটের মতন। এরপর আমরা কিন্তু কামারকুণ্ডু স্টেশনে এই ট্রেনটাকে ছেড়ে দেবো, তারপর অন্য একটি ট্রেন নেবো। তো দেখতেই পাচ্ছেন উল্টো সাইড থেকে একটি এক্সপ্রেস ট্রেন আসছে। এটি অগ্নিবীণ এক্সপ্রেসও হতে পারে কিংবা বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার হতে পারে, বুঝতে পারলাম না কোন ট্রেন। ওই স্পিডের সাথে বেরিয়ে গেল। দেখুন আমরা এবার ঢুকছি কামারকুণ্ডু স্টেশনে। আর ওপর থেকে দেখুন একটি লাইন চলে গেছে, এখানে ওপরেও একটি কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে। আর আমরা নিচের দিক দিয়ে যাচ্ছি, আমরা যাব কামারকুণ্ডুর যে কড স্টেশন আছে সেখানে। আর ওপর থেকে ওপরে রয়েছে
কামারকুণ্ডুর যে তারকেশ্বর আর শেরাপুলি শাখা রয়েছে তার স্টেশন। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম কামারকুণ্ডু স্টেশনে। কামারকুণ্ডু স্টেশনে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের স্টপেজ রয়েছে, এই জন্য স্টেশনের বা প্ল্যাটফর্মগুলো অনেক বড় বড়। দেখুন উপর থেকে একটি রাস্তা চলে গেছে, এই রাস্তাটি শেরাপুলি থেকে বৈদ্যবাটি হয়ে তারকেশ্বর পর্যন্ত যায়। তো দেখুন আমাদের যে ট্রেনটা ছিল সেটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে। আমি আগেই বলেছিলাম আমি কামারকুণ্ডু স্টেশনে নেমে যাব এবং এখান থেকে যাত্রা করব অন্য একটি রুটে। তো বন্ধুরা, আমাদের যে হুগলি ট্রায়াঙ্গেলের কথা আমরা বলেছিলাম তার ফার্স্ট যে অ্যাঙ্গেলটা সেটা আমরা কমপ্লিট করেছি, অর্থাৎ বালি স্টেশন থেকে কামারকুণ্ডু স্টেশনের যে প্রায় 30 কিলোমিটার জার্নি সেটা কিন্তু আমাদের শেষ হয়েছে। এবার আমাদের জার্নিটা ঠিক ট্রায়াঙ্গেলের অন্য একটা দিক নেবে, অর্থাৎ এখান থেকে আমরা যাব শেওড়াফুলি পর্যন্ত। অর্থাৎ আমরা হাওড়া থেকে যে ট্রেনটা ধরে এসছিলাম কামারকুণ্ডু পর্যন্ত সেই লাইনেই এবার আমরা অন্য একদিকে রওনা দেবো, সেটা এখান থেকে শেওড়াফুলির উদ্দেশ্যে। তো এই যে প্ল্যাটফর্মটা আমরা এসছি, এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু শেওড়াফুলির উদ্দেশ্যে ট্রেন যায় না। তো আমাকে ওপরে আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে বা স্টেশন রয়েছে, সেই কামারকুণ্ডু স্টেশনে যেতে হবে। এটা কিন্তু কামারকুণ্ডুর যে স্টেশনটা আমরা দাঁড়িয়ে আছি, স্টেশন থেকে কিন্তু তারকেশ্বর যাওয়ার ট্রেন যায় না। আর আমরা এখন অন্য একটি স্টেশনে যাব, কামারকুণ্ডুরই আরেকটি স্টেশন আছে। তো কামারকুণ্ডুতে পাশাপাশি দুটো স্টেশন আছে, একটা নিচ থেকে গেছে এবং একটি উপর দিয়ে গেছে। তো উপর দিয়ে যে স্টেশনটি আছে সেই স্টেশন দিয়ে আমরা ট্রেন ধরে যাব শেওড়াফুলির উদ্দেশ্যে। চলুন আমার সাথে দেখা যাক সেই জার্নিটা। 37302 হরিপাল লোকাল কামারকুণ্ডু ওপরের স্টেশনে এসে পৌঁছচ্ছে। আর এই ট্রেনটি ধরেই আমরা পৌঁছাবো প্রথমে শেওড়াফুলি এবং সেখান থেকে হাওড়া। তো দেখুন, যেহেতু এই রুটটা বালি থেকে এসেছিল কামারকুণ্ডু স্টেশন পর্যন্ত একটি ক্রসে, আবার আরেকটি ক্রসে এই ট্রেনটি এখান থেকে পৌঁছাবে শেওড়াফুলি পর্যন্ত। তো এই হরিপাল লোকাল মোটামুটি কম ভিড় থাকে, যেহেতু এটা তারকেশ্বর থেকে আসছে না। আর তারকেশ্বর, গোঘাট কিংবা আরামবাগ থেকে যে ট্রেনগুলি আসে সেগুলোতে অনেক ভিড় থাকে। তো এই ট্রেনগুলি মোটামুটি ফাঁকাই থাকে। এখন আমরা যে ট্রেনটিতে জার্নি করছি এটি কামারকুণ্ডু স্টেশনের ওপর থেকে যাচ্ছে। একটু আগে আমরা যখন জার্নি করেছিলাম আমি আপনাদের দেখিয়েছিলাম, যখন এক্সপ্রেস ট্রেনটা পাস করলো তারপরে আমরা একটি সাবওয়ের মধ্যে দিয়ে কিন্তু ঢুকে গেলাম। আর ওপর দিয়ে একটি রুট যাচ্ছিল, সেই রুটটা আমি বলেছিলাম যে এটা তারকেশ্বর শেওড়াফুলি রুট। তো সেই রুট দিয়ে কিন্তু আমরা যাত্রা করছি। দেখুন নিচে কামারকুণ্ডু কড লাইনের স্টেশন, আর ওপর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি শেওড়াফুলির দিকে। আমাদের স্টেশন জাস্ট কামারকুণ্ডু স্টেশন ছাড়লো, পরবর্তী যে স্টেশনটি আছে তার নাম সিঙ্গুর। আর সিঙ্গুরের নাম জানে না এমন বাঙালি হয়তো এই পৃথিবীতে নেই, কারণ এই সিঙ্গুর ভারতের রাজনীতির সঙ্গে কিংবা বাংলার রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে অনেকে হয়তো সিঙ্গুরকে একদম গ্রাম ভাবে, কিন্তু সিঙ্গুর কিন্তু একদম গ্রাম নয়। সিঙ্গুরের আশেপাশের বাড়িঘর বা অঞ্চল দেখলে আপনার মনে হবেই যে সিঙ্গুর বেশ কিছু উন্নত জায়গা। যদি টাটা কোম্পানি হতো তাহলে হয়তো আরও উন্নত হতো, কিন্তু সিঙ্গুর কিন্তু বেশ ভালো জায়গা। তো আমাদের ট্রেন এখন ঢুকছে সেই সিঙ্গুর স্টেশনে, ঐতিহাসিক স্টেশন যার নামে কিন্তু আন্দোলন লোকালও রয়েছে। তো আমরা এখন পৌঁছে গেছি সেই সিঙ্গুর স্টেশন। এই সিঙ্গুর স্টেশনের দূরত্ব কামারকুণ্ডু থেকে প্রায় 5 কিলোমিটার। আর এই সিঙ্গুর যে শুধু রাজনীতির জন্যই বিখ্যাত এমন নয়, এখানে বেশ কিছু মন্দির রয়েছে। তার মধ্যে রয়েছে সিঙ্গুর ডাকাতকালী মন্দির, তাছাড়া আরও অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে এই সিঙ্গুরে। আর আমাদের ট্রেন এখন সিঙ্গুর ছেড়ে যাবে তার পরবর্তী স্টেশন নসিবপুর। সিঙ্গুর থেকে নসিবপুরের ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটার। বন্ধুরা, একসময় হুগলির এই অঞ্চল কলার জন্য খুব বিখ্যাত ছিল, কলা চাষের জন্য। চন্দননগর, চুঁচুড়া, শ্রীরামপুর, তারপর এই সিঙ্গুর, নসিবপুর এইসব অঞ্চলে এত পরিমাণ কলা চাষ হতো, সেই কলা জাহাজে করে ভারতবর্ষের অন্যত্র চালান দেওয়া হতো। দেখুন এখনও কিন্তু এখানে বেশ কিছু কলা বাগান রয়েছে। এখন কিন্তু মানুষের ধীরে ধীরে চাষের প্রতি ইন্টারেস্ট অনেকটাই কমে যাচ্ছে। হুগলির এই অঞ্চলে আপনার অক্সিজেনের কোনো ঘাটতি হবে না। হাজার হাজার ফাঁকা জমি, গাছ, সম্পূর্ণ সবুজ শ্যামল, একটা আলাদাই জগৎ হুগলির এই বিস্তীর্ণ অঞ্চল। মোটামুটি রিষড়া কোন্নগর পার করার পর থেকে এই ফাঁকা অঞ্চল শুরু হয়, তারপর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সবুজের সমারোহ। আর এই সব অঞ্চলে আলুও কিন্তু প্রচুর চাষ হয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা এবার পৌঁছে গেছি এই তারকেশ্বর রুটের অন্য একটি স্টেশন যার নাম নসিবপুর। এই নসিবপুরে একটি বালির খাদ আছে, যেটি কিন্তু বেশ প্রসিদ্ধ একটি জায়গা। তারপর এখানে দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি ক্যানেল আছে,
যেটি দেখতে প্রচুর মানুষের ভিড় হয়, তারপর পিকনিক স্পট হিসেবে কিন্তু বেশ পরিচিত সেই জায়গাটি। তো এখন আমরা চলে এসেছি সেই নসিবপুর রেলওয়ে স্টেশনে। দেখুন এই লাইনের প্রত্যেকটি স্টেশনেই মোটামুটি লোকজন থাকে, কারণ এখান থেকে হাওড়া যেতে খুবই সুবিধা। মোটামুটি আপনি এখান থেকে 40 মিনিটের মধ্যে হাওড়া পৌঁছে যেতে পারবেন, অর্থাৎ 40 মিনিটের মধ্যে কলকাতা পৌঁছতে পারবেন। পরবর্তী স্টেশন দিয়ারা। নসিবপুর থেকে দিয়ারার দূরত্ব প্রায় 2 কিলোমিটার। তো দেখুন এটা সেই দিয়ারা স্টেশন। এখানেই রয়েছে দিয়ারা পার্ক। এই পার্কে ঘুরতে বেশ ভালোই লোকজন আসে। স্টেশন থেকে অনন্তদূরে রয়েছে এই দিয়ারা পার্ক। দিয়ারা থেকে এর পরবর্তী যে স্টেশন রয়েছে তার নাম শেরাপুলি। দিয়ারা থেকে শেরাপুলির ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার, আর সিঙ্গুর থেকে শেরাপুলির ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। আমরা যে কামারকুণ্ডু থেকে রওনা দিয়েছিলাম, সেই কামারকুণ্ডু থেকে শেরাপুলি স্টেশনের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। এই ট্রেন এখন ঢুকছে শেরাপুলি স্টেশনে। আর শেরাপুলি স্টেশনে এখান থেকে কিন্তু আপনি বর্ধমান যেতে পারবেন মেন লাইনে, কাটোয়া যেতে পারবেন, আবার হাওড়া যেতে পারবেন। খুব বড় একটি জংশন স্টেশন এই শেরাপুলি, প্রচুর লোকের সমাগম দেখতেই পাচ্ছেন। মোটামুটি গমগম করছে সকালের দিকে, প্রতি 1-2 মিনিট অন্তর অন্তরই কিন্তু আপনি এখান থেকে হাওড়া লোকাল পেয়ে যাবেন। আমি এখন আপনাকে দেখাচ্ছি এই শেরাপুলি স্টেশনে নামার পর কত হাওড়া লোকাল এখানে থাকে, একের পর এক লোকাল ঢুকবে এবং লোক ওঠানামা করবে। এত ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন। আমরা যে ট্রেনটা এসেছি সেই ট্রেনটায় কিন্তু বালির উদ্দেশ্যে যাচ্ছি না। শেরাপুলি স্টেশনের কাছেই খুব একটা সুন্দর কচুরির দোকান আছে, সেখান থেকে কচুরি খেয়ে তারপর আমরা আবার বালির দিকে রওনা দেবো, যেটা হবে আমাদের 3 নম্বর রুট। দেখুন প্রত্যেকটি স্টেশনে কিন্তু ভিড় গমগম করছে। এদিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এদিকে আপ ট্রেন দেয়, আর ওপাশে যে রুটগুলো দেখছেন ওখানে ডাউন ট্রেন দেয়। আবার এদিকেও তারকেশ্বর থেকে যে ডাউন ট্রেনগুলো আসে সেগুলোও দেয়, আবার এখান থেকে শেরাপুলি লোকালও ছাড়ে। তো খুবই ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন এই শেরাপুলি। দেখুন একটি ট্রেন আসছে, এর পিছনে পিছনে আরেকটি, এটি হচ্ছে মাতৃভূমি লোকাল। এর পিছনে পিছনে আবার একটা বর্ধমান লোকাল আসছে। শেরাপুলি স্টেশনের পাশে একটি বিশাল সবজি মার্কেট রয়েছে, যেখানে পাইকারি সবজি মার্কেট, সারা ভারতের মধ্যে বিখ্যাত একটি সবজি মার্কেট এই শেরাপুলিতে রয়েছে। তো দেখুন এটি হচ্ছে মাতৃভূমি লোকাল, ব্যান্ডেল থেকে কিছুক্ষণ আগেই ছেড়ে এসছে, এর গন্তব্য হাওড়া। এই ট্রেনটি ঢুকতে না ঢুকতেই দেখবেন পাশের লাইন থেকে আরেকটি বর্ধমান লোকালও ডাউন, সেটিও ঢুকবে। তো এই লাইনে কত ট্রেন, আর এমন এমন কিছু লাইন আছে যেখানে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয় একটি ট্রেনের জন্য। আর এই রুটের মানুষ কনফিউজ হয়ে যায় যে কোন লোকালে উঠবেন। দেখুন এদিকে একটু আগেই আমরা এসেছিলাম হরিপাল লোকালে, সেই হরিপাল লোকাল বেরিয়ে গেল, তারপরে এই দুটো ট্রেন ঢুকলো, এরপরে কিন্তু তারকেশ্বর লোকালেরও খবর হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা শেরাপুলি স্টেশনে আছি, এরপর এখান থেকে আমরা রওনা দেব বালির উদ্দেশ্যে। বন্ধুরা, শেরাপুলির পরে রয়েছে শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, হিনমটর, উত্তরপাড়া এবং তারপর রয়েছে বালি। টোটাল 5টা স্টেশন রয়েছে, আর ডিস্টেন্স প্রায় 13 কিলোমিটার। তো আজকে আমরা শেরাপুলি থেকে যে ট্রেনটি ধরেছি এটি একটি গ্যালোপিন লোকাল, এবং এই ট্রেনটি শেরাপুলির পর ডিরেক্ট গিয়ে বালি স্টেশনেই দাঁড়াবে, মাঝখানে কোনো প্ল্যাটফর্মে স্টপেজ দেবে না। ফার্স্ট আমাদের ট্রেন শেরাপুলি স্টেশন ছাড়লো, পরবর্তী যে স্টেশনটা ক্রস করবে সেই স্টেশনটার নাম শ্রীরামপুর। শেরাপুলি থেকে শ্রীরামপুরের ডিস্টেন্স মোটামুটি মিটারের মতন। আর এই শ্রীরামপুর খুব প্রাচীন এবং একটি বিখ্যাত জনপদ, এখানকার মাহেশের রথ খুবই বিখ্যাত। দেখুন যেহেতু গ্যালোপিন লোকাল সেহেতু প্রচুর স্পিডে কিন্তু ট্রেন শ্রীরামপুর ক্রস করে বেরিয়ে যাচ্ছে। পরবর্তী যে রেলওয়ে স্টেশন আছে তার নাম রিষড়া, আর শ্রীরামপুর থেকে রিষড়ার ডিস্টেন্সও প্রায় ওই 3 কিলোমিটারের মতন। বন্ধুরা, একসময় এই জায়গাটা অর্থাৎ এই শ্রীরামপুর, শেরাপুলি, রিষড়া, কোন্নগর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল। হুগলি নদীর দু পার ধরে প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল। বর্তমানে বেশিরভাগ ইন্ডাস্ট্রি এখান থেকে বন্ধ হয়ে গেছে, কিন্তু তবুও প্রচুর এখনও রয়েছে। দেখুন আমরা এখন ক্রস করছি রিষড়া স্টেশন। আর এই ট্রেনটা যেহেতু গ্যালোপিন, আমি আগেই বলেছি, প্রচুর স্পিডে কিন্তু প্রত্যেকটা স্টেশন ক্রস করছে। রিষড়ার পরবর্তী যে স্টেশন আছে সেটি হলো কোন্নগর। কোন্নগর একটি প্রাচীন জনপদ। আজ থেকে প্রায় 500 বছর আগে ড্যানিশ কোম্পানির একটি বন্দর ছিল এই কোন্নগর। বাটা জুতো কোম্পানির নাম তো আপনারা সকলেই শুনেছেন স্যার। এই বাটা কোম্পানি কিন্তু এই কোন্নগরেই প্রথম স্থাপিত হয়, তারপর এখান থেকে সেই কোম্পানিটা স্থানান্তরিত হয়ে বাটানগরে চলে যায়। রিষড়া থেকে কোন্নগরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। তো এর পরবর্তী যে স্টেশন তার নাম হচ্ছে হিনমটর। আমরা হয়তো সকলেই জানি হিনমটর কী জন্য বিখ্যাত।
ভারতের যে বিশাল বিশাল গাড়ির কোম্পানি ছিল, একাধিক বড় বড় ফ্যাক্টরি ছিল গাড়ির কোম্পানি, তার মধ্যে হিন্দ মোটর ছিল অন্যতম। সেই হিন্দ মোটর ফ্যাক্টরির যে হেড অফিস সেটা কিন্তু এই হিন্দ মোটর স্টেশনেই পাশেই রয়েছে এবং এখানে হিন্দ মোটর গাড়ি তৈরি হতো, আমরা সকলেই সেটা জানি। কিন্তু বিভিন্ন কারণে সেই হিন্দ মোটর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই হিন্দ মোটরের জমিতেই তৈরি হচ্ছে এই বিশাল আকার আবাসনগুলো। এই হিন্দ মোটর কোম্পানি হয়তো আর কোনোদিনও খুলবে না, একদম প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই কোম্পানির যে অফিসটা আছে। তো দেখুন পাশ থেকে একটা ব্যান্ডেল লোকাল পাস করছে আর আমরা ক্রস করছি হিন্দ মোটর স্টেশন। আর দেখুন হিন্দ মোটর স্টেশনের ওই দিকটায় যেখানে আমাদের গাড়ি যাচ্ছে তার অপোজিট সাইডে, সেখানেই পাশেই রয়েছে সেই হিন্দ মোটর ফ্যাক্টরি। পরবর্তী স্টেশন উত্তরপাড়া। সেই উত্তরপাড়া কিন্তু আমাদের হুগলি জেলার একদম শেষ স্টেশন। উত্তরপাড়া থেকে আমরা চলে যাব আবার সেই বালি স্টেশনে। উত্তরপাড়ারও বহু প্রাচীন ইতিহাস আছে। অনুমান করা যায় যে 1853-54 সালে এই উত্তরপাড়া যে পৌরসভা আছে সেটা নির্মিত হয়। তাছাড়া আরও অনেক ইতিহাস আছে যেটা এই ভিডিও বলা সম্ভব না। কখনো যদি উত্তরপাড়া নিয়ে বড় ভিডিও বানানো হয় সেখানে অবশ্যই দেখানো যাবে। তো উত্তরপাড়ার পরেই একটি নদী আছে বালিখাল। সেই বালিখাল ক্রস করেই আমরা পৌঁছাবো বালি স্টেশনে, যেখানেই আজকে আমাদের এই সম্পূর্ণ ত্রিকোণাকার যে জার্নি ছিল সেটা কমপ্লিট হবে। আর এই বালিখালেই হচ্ছে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সীমানা, এরপরে হাওড়া ডিস্ট্রিক্ট পড়ে যাবে। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এইখানে পুরনো যে রেলওয়ে কামরাগুলো আছে সেগুলোকে ভাঙা হয়, সেই জায়গা এটা। এবার দেখুন সামনেই পড়বে বালিখাল। এই বালিখাল ক্রস করে কিন্তু আমরা এবার পৌঁছাবো বালি স্টেশনে, অর্থাৎ আমরা হাওড়াতে প্রবেশ করলাম। বন্ধুরা, এই ট্রায়াঙ্গেলের ন্যায় যে জার্নি আজকে আমরা করলাম, প্রথমে বালি থেকে কামারকুণ্ডি থেকে শেওড়াফুলি এবং শেওড়াফুলি থেকে হাওড়া, এই জার্নিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এই দুটো যাত্রা করেছেন তারাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।